বাংলাদেশ শুধু নদী, প্রকৃতি আর সবুজের দেশ নয়, এটি হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। মুসলিম শাসকদের আগমন, সুলতানি ও মোগল আমলের স্থাপত্য আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব স্থাপনা শুধুমাত্র ইট পাথরের নির্মাণ নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ সাক্ষী। আজও আমাদের প্রাচীন স্থাপনাগুলো সেই তখনকার স্মৃতিবিজড়িত ইতিহাসগুলো বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বইলতা কথায়। আজকে আমি এই যে আমার হাতে বইটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মুসলিম পুরাকৃতি ডক্টর সৈয়দ মাহমুদুল হাসানের এই বইটা পড়েছিলাম। তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের পুরাতন 10টি মুসলিম স্থাপনা সম্পর্কে বলবো। সেগুলো কোথায় অবস্থিত এবং সেখানে যদি আপনি যেতে চান তাহলে আপনি কিভাবে সেগুলো পরিদর্শন করতে যেতে পারেন সেই সহজ উপায়গুলোও সাথে বলে দেব। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু সঠিক তথ্যটা পেতে আপনার অসুবিধা হতে পারে, যার জন্য পরবর্তীতে যদি আপনি না যেতে পারেন বা সেই গন্তব্যে পৌঁছাতে না পারেন সেই দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। নাম্বার 10, 7 গম্বুজ মসজিদ। 7 গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলের নির্মিত একটি মসজিদ। এই মসজিদটির 4টি মিনার সহ 3টি গম্বুজের কারণে মসজিদটির নামকরণ করা হয়েছিল 7 গম্বুজ মসজিদ। এই মসজিদটি মোগল আমলের অন্যতম একটি নিদর্শন। 1680 সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদের নির্মাণশৈলী লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। আপনি কিভাবে যাবেন সেখানে এবার জানাবো তার অবস্থান। ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটা রাস্তা চলে গেছে বাঁশবাড়ি হয়ে। এই রাস্তাতে যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন 7 গম্বুজ মসজিদ। এবারে নাম্বার 9, তারা মসজিদ, ঢাকা। পুরান ঢাকার বিখ্যাত তারা মসজিদ তার অসাধারণ অলঙ্করণের জন্য সকলের কাছে সুপরিচিত। 18 শতকে নির্মিত এই মসজিদের দেয়ালে অসংখ্য তারকা আকৃতির নকশা ও চীনা সিরামিকের কাজ রয়েছে, যার জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছিল তারা মসজিদ। পুরান ঢাকার আরমানিটোলার অবস্থিত এই মসজিদটি বাংলার ঐতিহ্য বহন করে চলেছে। আপনি যদি সেই মসজিদটি পরিদর্শন করতে যেতে চান তাহলে নির্দ্বিধায় আপনি বাসে, সিএনজিতে কিংবা আপনার প্রাইভেট কারে করে যেতে পারেন আরমানিটোলায়। আর সেখানে গিয়ে যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে আবুল খায়রাত সড়ক কোনটি। আবুল খায়রাত সড়কে অবস্থিত এই মসজিদটি, অর্থাৎ যেটি তারা মসজিদ নামে পরিচিত। কসাইটুলি মসজিদের এ ধরনের বৈশিষ্ট্য, এরকম আকৃতির বৈশিষ্ট্য রয়েছে, সেই স্থাপনাটাই কিন্তু আপনি এখানেও দেখতে পাবেন। এটি মুঘল স্থাপত্য শৈলীর অসম্ভব কারুকার্যের এক নিদর্শন। নাম্বার 8, ছোট সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের অন্যতম সুন্দর সুলতানি স্থাপনা হলো ছোট সোনা মসজিদ। 1500 শতকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটি নির্মিত হয়। কালো পাথর ও সূক্ষ্ম খোদাই কাজ এই মসজিদটির অন্যতম আকর্ষণীয় বিষয়। একসময় এর গম্বুজগুলো সোনালি রঙে আবৃত ছিল বলে একে সোনা মসজিদ নামে আখ্যায়িত করা হয়। বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ হচ্ছে এই ছোট্ট সোনা মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী যখন গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর নামে একটা গ্রাম আছে, সেখানে এই মসজিদটির অবস্থান, যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এই তথ্যটা জানা যায়, তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ উল্লেখ করা ছিল না, অক্ষরগুলো মুছে গিয়েছিল, যার জন্য সঠিক কালটা জানা যায়নি। তবে সেই সময়টা জানা গিয়েছে। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে।
মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছিল। আপনি যদি সেখানে যেতে চান তাহলে প্রথমে আপনাকে চলে যেতে হবে রাজশাহী এবং সেখান থেকে আপনাকে চলে যেতে হবে চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় পৌঁছাতে হবে। নাম্বার 7, বাগা মসজিদ, রাজশাহী। এবারে প্রায় 500 বছর পুরনো একটি স্থাপনার কথা বলছি আপনাদেরকে, যেটি সুলতানি স্থাপত্যের গৌরব বহন করে চলেছে। ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। যেটির কথা বলছিলাম সেটি রাজশাহীর বাঘা মসজিদ। রাজশাহীর বাঘা উপজেলায় অর্থাৎ রাজশাহী সদর থেকে 41 কিলোমিটার দক্ষিণে বাঘা উপজেলায় এই মসজিদটির অবস্থান। মসজিদের দেয়ালে পোড়ামাটির নকশা এবং অলঙ্করণ মানুষকে বিভিন্নভাবে আকর্ষণ জাগায়। 500 বছরের পুরাতন এই স্থাপনা আমাদের গৌরবগাথার ইতিহাস বহন করে চলেছে। এটি নির্মাণ করেছিলেন সুলতান আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ। পরবর্তীতে যদিও এই মসজিদের বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার করা হয়েছিল। আপনি যদি বাঘা মসজিদ পরিদর্শনে যেতে চান তাহলে বাসে করে কিংবা ট্রেনে করে আপনারা যেতে পারেন। যদি আপনি বাসে করে যেতে চান তাহলে ঢাকা থেকে সড়ক রেলে যাওয়ার জন্য আপনাকে রাজশাহী প্রথমে যেতে হবে, অর্থাৎ ঢাকার গাবতলী কল্যাণপুর থেকে আপনি হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, দেশ ট্রাভেল সহ অন্যান্য কয়েকটা ট্রাভেল পেয়ে যাবেন। গ্রিন লাইনও আছে সেখানটায়। সো আপনারা এসি নন এসি যে কোনোভাবেই যেতে পারবেন। এয়ারেও যেতে পারেন প্রথমে রাজশাহী গিয়ে, তারপর সেখান থেকে যেতে পারেন, কিংবা রেল যোগেও আপনারা চাইলে যেতে পারেন। 50 টাকার নোটের সংস্করণের আগে আপনারা 50 টাকার নোটে যেই মসজিদটি দেখতে পেতেন সেটি কিন্তু ঐতিহাসিক বাঘা মসজিদ, যেটি রাজশাহীতে অবস্থিত। নাম্বার 6, কুসুম্বা মসজিদ, নওগাঁ। বাংলাদেশের কালো পাথরের মসজিদ নামে পরিচিত এই কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে একটি প্রাচীন মসজিদ হচ্ছে এই কুসুম্বা মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশের 5 টাকার নোটে আপনারা যে মসজিদের ছবিটি দেখতে পান সেটি কিন্তু এই কুসুম্বা মসজিদ। মসজিদের ফলকে মসজিদের নির্মাণকাল লেখা ছিল হিজরি 966 অর্থাৎ 1558 থেকে 1569 খ্রিস্টাব্দ। আফগানি শাসনামলের সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের একজন ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। আপনি যদি কুসুম্বা মসজিদ পরিদর্শনে যেতে চান তাহলে আপনাকে প্রথমে যেতে হবে রাজশাহী এবং রাজশাহী থেকে নওগাঁ মহাসড়কের আত্রাই নদীর উপরে অবস্থিত মান্দা ব্রিজ থেকে পশ্চিম দিকে 2 কিলোমিটার দূরের কুসুম্বা মোড়ে 400 মিটার পশ্চিমে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ, যেটি আপনি চাইলেই পরিদর্শনে যেতে পারেন। নাম্বার 5, লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মোগল স্থাপত্যের একটি নিদর্শন, যেটি কেল্লা আওরঙ্গাবাদ নামেও পরিচিত। এই কেল্লা বা দুর্গের নির্মাণ কাজ শুরু হয়েছিল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে তথা 1678 সালে, যখন তার পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার নিযুক্ত হন। নির্মাণের পরিকল্পনা করলেও তার তখন দিল্লিতে ডাক পড়ে এবং তিনি সেখানে চলে যান। তারপর আর সেই কাজটা সম্পন্ন করে যেতে পারেননি। তারপর 1680 সালে পরবর্তী সুবাদার শায়েস্তা খাঁ পুনরায় এটি নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনিও সমাপ্ত করতে পারেননি, কারণ সেই সময় তার কন্যা পরিবিবি ইন্তেকাল করেন। আপনি যদি লালবাগ কেল্লা পরিদর্শন করতে চান তাহলে ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপশাহ মাজারে আসতে হবে। সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে কেল্লায় যেতে পারবেন। এছাড়াও আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে নিউ মার্কেট কিংবা নীলক্ষেত, শাহবাগ, টিএসসি, আজিমপুর এই এরিয়াতে এসে সেখান থেকে রিক্সায় করেও চাইলে আপনি সরাসরি লালবাগ কেল্লায় যেতে পারেন। কিংবা যদি আপনি সদরঘাট চিনেন তাহলে সদরঘাট থেকে রিক্সায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারেন সরাসরি। এছাড়া সিএনজি যুগে তো আপনি সরাসরি যে কোনো ওয়েতেই যেতে পারেন। আপনি যখন লালবাগ দুর্গ ঘুরতে আসবেন তখন চাইলে খুব কাছাকাছি রয়েছে আহসান মঞ্জিল এবং তারা মসজিদ। হাতে একটু সময় নিয়ে আসলে অবশ্যই সেগুলো একসাথে পরিদর্শন করে যেতে পারবেন। নাম্বার 4, খানজাহান আলীর সমাধি ও 60 গম্বুজ মসজিদ এলাকা, বাগেরহাট। বাংলাদেশের ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদ শুধুমাত্র বাংলাদেশের ঐতিহ্য বহন করছে না, এখন এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
1500 শতাব্দীর সুলতানি আমলে খান জাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে এটি নির্মাণ করেন। নামকরণ শুনলে মনে হবে 7টি গম্বুজ, কিন্তু এর মধ্যে 7টি গম্বুজ নয়, বড় বড় আরও কয়েকটি গম্বুজ রয়েছে। অর্থাৎ এখানে মোট 81টি গম্বুজ রয়েছে, যে গম্বুজগুলো 60টি পাথরের স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। বাগেরহাট জেলা সদর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে এর অবস্থান। আপনি যদি এটি পরিদর্শন করতে চান তাহলে একসাথে আপনি কয়েকটা জিনিস পরিদর্শন করে আসতে পারবেন। খান জাহান আলীর সমাধি এখানে রয়েছে, যেটি আপনি পরিদর্শন করতে পারেন। এছাড়াও এখানে আরও কয়েকটি স্থাপনা রয়েছে, যেমন সিংগাইর মসজিদ, 9 গম্বুজ মসজিদ। বলা হয়ে থাকে এটি সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্রাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভ। নাম্বার 3, সুরা মসজিদ, দিনাজপুর। প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই মসজিদটি প্রায় 550 বছর আগে নির্মিত। তবে এই মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে ভিন্ন মত। অনেকেই এই মসজিদকে সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার কেউ কেউ বলেন সুরা মসজিদ। আবার অনেকের কাছে এই মসজিদ শাহ সুজা মসজিদ নামেও পরিচিত। স্থানীয়দের মধ্যে এর নিয়ে অনেক মতভেদ রয়েছে। সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে অনেকের বিশ্বাস। আবার মসজিদের স্থাপত্য শৈলী দেখে অনেকেরই ধারণা করেন 1600 শতকে সুলতানি আমলের হোসেন শাহী শাসনকালের মসজিদ এটি। এই মসজিদকে আসমানি বা গায়েবী অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ বলেও দাবি করা হয়। আবার মুরব্বীরা বলেন মুঘল আমলে বাংলার সুবেদার শাহ সুজা এই মসজিদ নির্মাণ করেন, তাই তারা একে শাহ সুজা মসজিদ নামেও ডেকে থাকেন। কিভাবে যাবেন ভাবছেন? ঢাকা থেকে বাস এবং ট্রেনে করে আপনি দিনাজপুর যেতে পারেন। সাধারণত ঢাকার গাবতলী বা কল্যাণপুর থেকে আপনি দিনাজপুরগামী বাসগুলোতে চড়ে উঠতে পারেন। হানিফ সহ অন্যান্য এসি নন এসি বাস এই পথে চলে। আপনি যদি বাসে করে যান তবে আপনি পলাশবাড়ি অথবা গোবিন্দগঞ্জ নামে সুরা মসজিদে যেতে পারেন। অর্থাৎ আপনি পলাশবাড়িতে নেমে বা গোবিন্দগঞ্জ নেমে সেখান থেকে অটো বা ভ্যানে করে যেতে পারেন এই মসজিদে। দেখে আসতে পারেন নিজ চোখে ঐতিহাসিক এই স্থাপনা। আদিনা মসজিদ, মালদা। যদিও এটি যখন বাংলা বিভক্ত হয়নি তখনকার কথা, তাই এই মসজিদটির নাম কোনোভাবেই স্কিপ করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের মালদা অর্থাৎ সাবেক পান্ডুয়া বা ফিরোজাবাদ নামে পরিচিত ছিল এই অঞ্চলটি। ইতিহাস ঘেঁটে জানা যায় 1373 থেকে 1374 সালে সুলতান সিকান্দার শাহ এই মসজিদ নির্মাণ করেন। এটি ভারতীয় উপমহাদেশের তার ধরনের সবচেয়ে বড় কাঠামো ছিল। স্থাপত্যশৈলীর কথা যদি বলি, বিশাল আয়তনের এই মসজিদটি অন্যান্য ইসলামী স্থাপত্য থেকে একটুখানি আলাদা। কেন আলাদা বললাম? কারণ এই মসজিদকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতভেদ তৈরি হয়েছে। হিন্দুরা মনে করছে এটি তাদের স্থাপনা এবং মুসলিমরা মনে করছে এটি তাদের স্থাপনা। এ নিয়ে ভিন্ন মতভেদ রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। এটি আমি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেই চিন্তা করে আজকের লিস্টে রাখলাম। এবারে মুসলিম স্থাপনার সর্বশেষ যে নিদর্শনের কথা বলবো, আজকের ভিডিওর জন্য সর্বশেষ, অবশ্যই সর্বশেষ নয়, সেটি হচ্ছে সোনারগাঁওয়ের পানাম নগর। মধ্যযুগীয় বাংলার অন্যতম রাজধানী ছিল সোনারগাঁও। মুসলিম শাসনামলে এটি ছিল বাণিজ্য, সংস্কৃতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রয়েছে বহু মসজিদ, মাজার এবং ঐতিহাসিক স্থাপনা। পানাম নগরের প্রাচীন ভবনগুলো আজও সেই গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে চলেছে। বাংলাদেশের মুসলিম ইতিহাস জানতে চাইলে সোনারগাঁও অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে। ইতিহাস ঘেঁটে জানা যায় 1500 শতকে ঈশা খাঁ বাংলায় প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসতো বিলাতের থান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশের স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। অনেকের কাছে হারিয়ে যাওয়া নগরী নামেও পরিচিত এই পানাম নগরী। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি
বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগরের স্থান রয়েছে। এবারে জানাবো কিভাবে আপনি পানাম পরিদর্শনে যেতে পারেন। ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকে এসি বাসে করে আপনি মোগরাপাড়া বা চৌরাস্তা নামে একটা জায়গা আছে, সেখানে নেমে যাবেন এবং সেখান থেকে ব্যাটারি চালিত অটোতে করে আপনি চলে যেতে পারেন ঐতিহাসিক সেই নিদর্শন পানাম নগরীতে। ঘুরে দেখে আসতে পারেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই নিদর্শনগুলো। বাংলাদেশের প্রাচীন মুসলিম ঐতিহাসিক এই স্থাপনাগুলো শুধু অতীতের স্মৃতি নয়, বরং আমাদের জাতীয় পরিচয় ও সংস্কৃতিকে ধারণ করছে। এসব স্থাপনা প্রমাণ করে যে বাংলা অঞ্চলে ইসলামী সভ্যতা, শিল্পকলা এবং স্থাপত্য কতটা সমৃদ্ধ ছিল। আপনি এই 10টির মধ্যে কোন স্থানটি ভ্রমণ করেছেন ইতিমধ্যে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এই পরিদর্শনের স্থানগুলোতে ইতিমধ্যে পরিদর্শন করে ফেলেছেন, তারা অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, কারণ আমি বিশ্বাস করি আপনি নিজে ভালো থাকলে আপনি আপনার আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।